আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সংস্কার ও জুলাই সনদে সমঝোতা আসতেই হবে। ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতে মহা উৎসবের নির্বাচন। শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানালেন লুৎফুজ্জামান বাবর। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক। সাদিক ফরহাদের নেতৃত্বে যাত্রা শুরু করল ডাকসু। জুলাই শহীদদের প্রতি বিজয় উৎসর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলে 5 শিক্ষার্থী প্রতিনিধি। যাবজ্জীবন সাজার মেয়াদ 30 বছর থেকে কমানো হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমানা নির্ধারণের আন্দোলন বন্ধ না করলে ব্যবস্থা নেবার হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে মহা উৎসবে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠকে তিনি বলেন, একমত হয়ে জুলাই সনদ হলেই নির্বাচন সার্থক হবে। এর মাধ্যমে নবজন্ম হবে জাতির। সংস্কার ও জুলাই সনদের বিষয়ে সমঝোতায় আসতেই হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবাই এক হয়ে বন্ধ করতে হবে স্বৈরাচারের ফেরার সকল রাস্তা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সকল নেতৃবৃন্দই রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক। এতে যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র সংস্কারে এই উদ্যোগ পৃথিবীতে নজির সৃষ্টি করেছে দাবি করে তিনি বলেন, সবকিছু নির্ভর করছে এর সমাপ্তি বা শেষ অংশের উপর। এটাকে একেবারে নিখুঁত করার জন্য যে কয়টা দিন বাকি আছে নির্বাচন পর্যন্ত, যাতে করে কোনো রকমের মনের মধ্যে কষ্ট না নিয়ে, কোনো রকমের মনের মধ্যে খুঁতখুঁতি না নিয়ে নির্বাচন করতে পারি। যে হ্যাঁ, আমরা জানি আমি কি অর্জন করতে চাচ্ছি, আমরা কি অর্জন পরিষ্কার আমাদের সামনে, আমরা সবাই মিলে করছি। আমরা কিছু বোঝাপড়া করেছি, এটা দেশের জন্য করেছি, জাতির জন্য করেছি। আবারও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃঢ় প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। তবে সমঝোতা বা ঐক্যের মাধ্যমেই তা হতে হবে বলেও জানান তিনি। জাতির সত্যিকার নবজন্ম হবে, এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। এই একমাত্র আমাদের জীবনের অভিজ্ঞতা, এটাই হবে। একটাই অভিজ্ঞতা পাবো। এই জিনিসটা আমরা করতে পেরেছি, সুন্দরভাবে করতে পেরেছি। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার এমন ভাবে করতে হবে যেন স্বৈরাচারের সব পথই বন্ধ হয়ে যায়। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোন দিক থেকে সে যেন আর বের না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। এ সময় তিনি বলেন, সংস্কার কি চাই তা ঠিক করাই বড় কাজ। বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে বাস্তবায়নের পথ বের করা হবে বলেও জানান তিনি। আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে জিজ্ঞেস করে, কি করতে হবে আমার? ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দৈত্য সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা তার কাছে কি চাইব? যেহেতু ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি। কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। বাস্তব পক্ষে মৌলিক বিষয় আরো অনেক বেশি আছে। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে সমাপনী বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও জাতীয় নাগরিক কমিটি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, ও বিচার হবে তাহলে, কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো রকমের একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফেসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য, অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে, আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। আমরা একমত হতে না পারি, সরকার একমত হতে পারলো না, রাজনৈতিক দল একমত হতে পারলো না, তো যাদের অভিপ্রায়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি, সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি। জনগণ গণভোট দিবে, গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে। কমিশনের সময় বৃদ্ধি করে
বাস্তবায়নের পথকে নিশ্চিতভাবে সকলের কাছে প্রস্ফুটিত করে আমরা যেন এই কমিশনের কার্যক্রমকে সফলভাবে সমাপ্ত করতে পারি। সোমবার মেয়াদ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের। আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি উচ্চ আদালতের পরামর্শ অনুসারে বাস্তবায়নের সুপারিশ করেছে অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা। ভবিষ্যতে কেউ যেন চ্যালেঞ্জ করে জুলাই সনদকে পরিবর্তন করতে না পারে সেই লক্ষ্যে সাংবিধানিক আদেশ বাস্তবায়ন করার উপরও জোর দেন তারা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া এখনো ঠিক হয়নি। যারা জুলাই অভ্যুত্থানের সময় শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে সমুন্নত রাখতেই জুলাই সনদের নামকরণ জুলাই সনদ হিসেবেই করতে হবে। সংবিধান অর্ডার 2025 নামে যদি জুলাই সনদের অর্ডারটা জারি হয়, এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই। জুলাই সনদে সংবিধানের সাথে সাংঘর্ষিক 43টি ধারা বাস্তবায়নে উচ্চ আদালতের সুপারিশকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। জুলাই সনদ ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ না হয় সেরকম একটা পদ্ধতি আমরা বের করি। সেই জন্য আমি এখানে সুপ্রিম কোর্টের মতামতের জন্য আজকে আহ্বান জানিয়েছি। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে মৌলিক সংস্কারগুলোর আইনি প্রক্রিয়া এবছরের নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বলে জানান আইন উপদেষ্টা। ফেব্রুয়ারিতে যদি আমরা ইলেকশন করি, আমাদের যদি শিডিউল ঘোষণা হয়, শিডিউল ঘোষণার পরে তো আমরা কোনো লিগাল অ্যামেন্ডমেন্ট করতে পারবো না। আমরা ধরে নিয়েছি যা করার আইনগত পরিবর্তন আমাদের 30 নভেম্বরের মধ্যে করতেই হবে। সংস্কার বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সবার সহযোগিতা কামনা করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। জুলাই সনদের আইনি কাঠামোর উপর ভিত্তি করে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান নেতারা। তিনি নিজে বক্তব্য রেখেছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানালেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। ভারতে বসে আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রতিমন্ত্রী। কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। সেই সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য। সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। উনারা একই জায়গায় একমত পোষণ করছেন। মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সৌহার্দ্যপূর্ণ হয়েছে। ইনশাআল্লাহ বুথে ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। আল্লাহ। যাত্রা শুরু হলো 38তম ডাকসুর। প্রথম বৈঠক করে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন সাদিক ফরহাদের নেতৃত্বাধীন নবনির্বাচিত প্রতিনিধিরা। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 5 জন ছাত্র প্রতিনিধিকে নিযুক্ত করা হয় ঢাবির সিনেট সদস্য হিসেবে। বৈঠক শেষে ডাকসুর এই বিজয়কে জুলাই শহীদদের উৎসর্গ করেন ভিপি সাদিক কায়েম। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। দীর্ঘ 5 বছর পর আনুষ্ঠানিকভাবে শুরু হল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যক্রম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে ডাকসুর সভাপতি ও ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে নবগঠিত ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি সংক্ষেপে ব্রিফ করছি। পরে সবার সিদ্ধান্ত তুলে ধরেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে 5 ছাত্র প্রতিনিধির নাম ঘোষণা করেন তিনি। আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওয়েলকাম করেছি। ভিপি, জিএস, এজিএস ছাড়াও সিনেটের সদস্য নির্বাচিত হলেন সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন নাহার তামান্না ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং
যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কি কি কাজ হতে পারে, কোন উইকে কি কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়ব ইনশাআল্লাহ। এ সময় ডাকসু বিজয়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে বলে জানান ভিপি সাদিক কায়েম। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। এখানে আমরা কেউ জয় এবং পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। ভিপি বলেন, নেতা নয়, শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই কাজ করবেন তারা। আমাদের যারা সহযোগিতা আছে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছর থেকে কমাচ্ছে সরকার। মেয়েদের ক্ষেত্রে সর্বোচ্চ 20 বছর এবং ছেলেদের সাজার মেয়াদ বেশি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। সীমানা নির্ধারণ ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয় কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান। রিপোর্ট মাহবুব কবির চপলের। সারা দেশে 68টি কারাগারে এখন বন্দী প্রায় 80,000। এর মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সংখ্যা 6,700 জন। তাদের মধ্যে পুরুষ 6,350 আর নারী 350 জন। দেশের আইন অনুযায়ী যাবজ্জীবন সাজা মানে 30 বছর সশ্রম কারাদণ্ড। এমন আসামিদের অনেকেই বয়োবৃদ্ধ হবার কারণে তাদের চিকিৎসায় খরচ বাড়ছে বলে জানায় জেল কর্তৃপক্ষ। এ অবস্থায় যাবজ্জীবন সাজার মেয়াদ কমিয়ে অনেক আসামিকে খালাস দেওয়ার উদ্যোগ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লাইফ টার্মটা 30 বছর ওইটাকে কমায় কত করা যায়, একটা যুক্তিযুক্ত একটা করে যেন যারা বয়স্ক হয়ে গেছে তাদের কিভাবে ছাড়ার ব্যবস্থা করা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকসু ও জাকসু নির্বাচনে ভালো করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জাতীয় নির্বাচনেও এ ধারা অব্যাহত রাখতে প্রস্তুতি চলছে। সীমানা নির্ধারণ নিয়ে বিভিন্ন স্থানে যারা রাস্তা অবরোধ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। এবারের পূজাও নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পূজার যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। পুরস্কার ঘোষণার পর পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের সংখ্যা বাড়ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বিদেশিদের সুবিধা দিতেই নতুন টেলিকম পলিসি তাড়াহুড়ো করে অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির 4টি নেটওয়ার্ক অবকাঠামো অপারেটর। এর ফলে দেশীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে বলে তাদের দাবি। পাশাপাশি এতে বাড়বে অর্থ পাচার। সংকট নিরসনে বিটিআরসিকে পুনরায় নেটওয়ার্ক প্রতিষ্ঠানের সাথে আলোচনায় বসার আহ্বান জানান তারা। তরিক ইসলামের রিপোর্ট। দেশের টেলিকম খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে রাজধানীর অভিজাত হোটেলে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে টেলিকম অ্যান্ড টেকনোলজিস রিপোর্টার্স নেটওয়ার্ক টিআরএনবি। অপারেটররা যেভাবে আমাদের প্যাকেজের দামগুলো বাড়াচ্ছে, সেক্ষেত্রে আসলে বিটিআরসির ভূমিকা কি? এ সময় সরকারের নতুন টেলিকম পলিসি নিয়ে প্রশ্ন তোলেন নেটওয়ার্ক অপারেটররা। জানান, একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই তাড়াহুড়ো করে পলিসি করেছে সরকার। যে পলিসি এখন সরকার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে এবং এখানে যদি ফরেন অপারেটররা এখানে মূল ডমিনেন্ট পজিশনে চলে আসে, সেক্ষেত্রে তাদের পক্ষে কিন্তু ফরেন সাবসিডিয়ারির মাধ্যমে অপারেট করাটা অনেক সহজ। এক কথা, এটি জাতীয় স্বার্থ, ডিজিটাল সার্বভৌমত্ব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পরিপন্থী। এই পলিসিতে একটা লাইসেন্সি গ্রুপ তারা স্পেশাল বেনিফিট পাচ্ছে, তাদের কাছে কি আমরা মার্কেটটা হারাবো? নতুন এই পলিসিতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা হুমকিতে পড়বে বলেও অভিযোগ করেন বক্তারা। আমাদের সাথে হাজার হাজার ইঞ্জিনিয়ার রয়েছেন, পরিবার রয়েছে, এরা এই দেশীয় কোম্পানিগুলো যদি চলে যায়, এগুলো তারা পথে বসবে। যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়াগুলি ওনারা মেনে নিচ্ছেন না, আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকব। নতুন টেলিকম নীতিতে অপারেটরদের মধ্যস্বত্বভোগী বলা হয়েছে, যা কাম্য নয় বলেও অভিযোগ করেন আলোচকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে পারলে দেশটির আমদানি শুল্ক কমতে পারে। সচিবালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক শেষে তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি জানান, বাণিজ্য ঘাটতি কমাতে বিমান, তুলা, সয়াবিন সহ বিভিন্ন পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়ার চেয়ে আমেরিকার গমে প্রোটিন বেশি হওয়ায় দাম কিছুটা বেশি পড়ছে বলেও জানান তিনি। ব্যবসাটা যুক্তরাষ্ট্রের সাথে হয়, যদি আপনারা লক্ষ্য করেন, জ্বালানি পণ্য এবং মেটাল স্ক্র্যাপ, গম এবং সয়াবিন, এর সাথে কটন, এর সাথে আমরা অতিরিক্ত কৃষি পণ্য এবং অতিরিক্ত জ্বালানি পণ্য এবং আমাদের প্লেন, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা আশা করি যে যদি আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে বাণিজ্য ঘাটতি হ্রাস করতে পারি, তাহলে আমরা যদি আরো বেশি অগ্রাধিকারমূলক শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারি, তাহলে আমাদের আমদানিও বাড়বে, তুলার আমদানিও বাড়বে এবং যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানিও বাড়বে। নির্ধারিত 6 মাসের আগে নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান, সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় বেতন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এ তথ্য জানান। তিনি বলেন, মূল্যস্ফীতি ও জিডিপি বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নে কমিশন ইতিমধ্যে পুরোদমে কাজ শুরু করেছে। প্রধান উপদেষ্টার বৈঠকে সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দেন। সৌদি আরবের জেদ্দার রেডিসন ব্লুতে আগামী 11 থেকে 13 ডিসেম্বর প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে মেড ইন বাংলাদেশ এক্সপো 2025। সৌদি আরব ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপন এবং বাংলাদেশি পণ্যের রপ্তানিকে আরও গতিশীল করতে এই প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে গ্লোবাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সৌদি স্থানীয় সময় শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন জিসিসিআই বাংলাদেশের চেয়ারম্যান লিটন আহমেদ এবং জিসিসিআই এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিও আফতাব বিন তমিজ। বাংলাদেশি রপ্তানিযোগ্য পণ্যের প্রচার, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং জিসিসিআই মার্কেট, বিশেষ করে সৌদি নেটওয়ার্কিং সহজতর করার লক্ষ্যে এ আয়োজন বলে জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা MY আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জ্বল, এটেন বাংলার সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলাম সহ অনেকে। জাতিসংঘের 80 বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশি তরুণদের জন্য আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শান্তি, উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে তরুণদের ভূমিকা তুলে ধরতেই জাতিসংঘ বাংলাদেশ এই যুব আলোকচিত্র প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছে। প্রতিযোগিতায় 80টি আলোকচিত্র বাছাই করা হবে যা 23 অক্টোবর জাতিসংঘ দিবস উদযাপনের সময় প্রদর্শিত হবে। নির্বাচিত আলোকচিত্র শিল্পীদের তাদের ছবির নেপথ্যের কাহিনী বলার জন্য আমন্ত্রণ জানানো হবে। 15 থেকে 29 বছর বয়সী বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশে বসবাসকারী যে কোনো তরুণ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ছবি জমা দেওয়ার শেষ সময় 30 সেপ্টেম্বর রাত 11:59। উদ্বোধনের পর রাজধানী ঢাকায় 1 সপ্তাহের জন্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এবার খেলার খবর। বৃষ্টির কবলে পড়েছে এনসিএল টি20 ক্রিকেট প্রতিযোগিতা। রাজশাহীর ম্যাচটি মাঠে গড়ালেও টানা বৃষ্টিতে বগুড়া ভেন্যুর খেলাটি মাঠে গড়ায়নি। তবে রাজশাহীতে খেলা হয়েছে 5 ওভারে। আগে ব্যাট করে 3 উইকেটে 60 রান তোলে রাজশাহী। জবাবে 7 উইকেটে হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা মেট্রো। এদিকে বগুড়ায় বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সিলেট ও রংপুরের খেলাটি। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টানা বৃষ্টিতে বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়াম আপাতত খেলার উপযোগী নেই। তাই ওই মাঠে আগামী 2 দিনের ম্যাচগুলো হবে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। সংস্কার ও জুলাই সন্ধির সমঝোতায় আসতেই হবে। ঐক্যমত্য কমিশনের সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ফেব্রুয়ারিতে মহা উৎসবে
শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানালেন লুৎফুজ্জামান বাবর। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক। সাদিক ফরহাদের নেতৃত্বে যাত্রা শুরু করল ডাকসু। জুলাই শহীদদের প্রতি বিজয় উৎসর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন 5 শিক্ষার্থী প্রতিনিধি। যাবজ্জীবন সাজার মেয়াদ 30 বছর থেকে কমানো হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমানা নির্ধারণের আন্দোলন বন্ধ না করলে ব্যবস্থা নেবার হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।